আমরা পাকিস্তান ভারত এই বিভাজনের মধ্যে থাকতে আগ্রহী নই। থেকে আগে একটা ভারতের দিকে ঝোঁকা পররাষ্ট্রনীতি ছিল, এখন কি পাকিস্তানের দিকে ঝোঁকা পররাষ্ট্রনীতি হচ্ছে কিনা? উই ডোন্ট ওয়ান্ট টু সি বাংলাদেশ ইন্ডিয়ার লেন্স থেকে, যে ইন্ডিয়া কি ভাবছে বা না ভাবছে। তিনটি বিষয় উত্থাপন করা হলো বাংলাদেশের পক্ষ থেকে: গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, বাংলাদেশের ৭১-এর গণহত্যার জন্য। জাতি হিসাবেও তাদের নিজেদের জন্যই কিন্তু এই ক্ষমা চাওয়াটা প্রয়োজন। প্রফেসর ইউনূসে রিসেট করে দেওয়া হয়েছে, আউট অফ কনটেক্সট কথাগুলো বলা হয়েছিল। 71 তো আমরা আমরা যে বাংলাদেশ স্টেট দাঁড়িয়ে আছে সেটা তো ৭১-এর উপরেই দাঁড়িয়ে আছে। বাড়াবাড়িটা করেছে পাকিস্তান যখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়াটা আরম্ভ করেছি, তাদের পার্লামেন্টে এটা নিয়ে পর্যন্ত প্রস্তাব এনেছে তারা। আপনি একটু এটাও শুনতে চাই যে আমরা পাকিস্তানকে বলছি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে, বাংলাদেশে তাদের যারা সহযোগী ছিল একটা বিশেষ দল ওই না, তাদের অবশ্যই ক্ষমা চাওয়া দরকার। দেখলাম বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, তখন আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। এটাও একটা নিশ্চয়ই বার্তা। ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশ যেন গরু না যায়। তো ঠিক আছে, তখন আমরা এটা বিধিনিষেধ আরোপের পরে কিন্তু আমরা আমাদের এই গবাদি পশুতে আমরা আত্মনির্ভরশীলতা অর্জন করেছি। ৭১ তো মানে আমরা একটা জেনোসাইড ফেস করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা উন্নয়ন বনাম গণতন্ত্র, এটা তো পাকিস্তানের ডিসকোর্স ছিল। সংস্কার বনাম গণতন্ত্র একটা বিষয় চলছে, এটাও কি আসলে চলছে নাকি জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনাপ্রধান করলেন কাজ? হ্যাঁ, তো রাশিয়া তো কখনো আমাদের শত্রু ছিল না, রাশিয়া তো আমাদেরও বন্ধু। কারণ ভারতের কেউ যদি চায়নায় যায় তো আমরা কি হেডলাইন করব যে বাংলাদেশের বন্ধু ইয়েতে ভারত বেরিয়ে ঘুরে আসলো? ভারতের র চিফের সাথে দেখা করে এসে বা বৈঠক করে এসে দেশের রাজনীতি সেটি চলবে না। ডক্টর খলিল আমার পুরনো সহকর্মী বহুকালের। সেনাপ্রধান কি একটু ভিন্ন রকম কোনো কূটনীতিতে তাকে আপনার মনে হয়? আজকের অতিথি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে। আমি সম্প্রতি অনেকগুলো আমাদের আন্তর্জাতিক ইনভলভমেন্ট এর বিষয় ঘটে যাচ্ছে, আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় নিয়ে একটু আপনাদের মূল্যায়ন জানতে চাইব। শুরু করি যে ১৫ বছর পর যেটাকে বলা হচ্ছে আইস ব্রেকিং, পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হলো বাংলাদেশে, ঢাকায় সেটি অনুষ্ঠিত হলো। আপনাদের দুজনের কাছে একটু এই সম্পর্কে মূল্যায়ন জানতে চাই, কিভাবে আপনারা দেখছেন এই বৈঠকটিকে, এবং যেটি নিয়ে খুব আলোচিত হচ্ছে বিশেষ করে সেই বিষয়টাকে একটু বিশেষ করেই বলতে চাই যে তিনটি বিষয় উত্থাপন করা হলো বাংলাদেশের পক্ষ থেকে: গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, বাংলাদেশের ৭১-এর গণহত্যার জন্য আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন, এবং $৪.52 বিলিয়ন বাংলাদেশের যে ন্যায্য হিস্সা সেটি ফেরত চাওয়া। এটির আসলে এই যে দাবিটা করা হলো বা বিষয়টা উত্থাপন করা হলো, এটির মাহাত্ম্য কি? ডক্টর আমিনা মহসিন, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ। আপনাকে, যদিও প্রোটোকল অনুযায়ী হুমায়ুন ভাইয়েরই প্রথমে যাওয়ার কথা, তো আপনি প্রশ্ন করছেন তাই আমি উত্তরটা দিচ্ছি। দেখুন শারমিন, এই যে ডিমান্ড গুলো যেগুলো বাংলাদেশ প্লেস করেছে না পাকিস্তানের কাছে, এগুলো কিন্তু নতুন না। আমরা যদি লক্ষ্য করি এগুলো বরাবরই বাংলাদেশে প্রথম থেকে এই দাবিগুলো ছিল। ইনফ্যাক্ট আমরা দেখেছি মানে ঠিক স্বাধীনতার পরপরও এই দাবিগুলো উঠে মানে আমাদের কাছ থেকে বরাবরই রাষ্ট্রপক্ষ থেকেও এই দাবিগুলো ছিল, এবং সাধারণ মানুষের তো এটা একটা আকাঙ্ক্ষা। এবং যে অনেকেই বলে থাকে যে ধরেন আমাদেরকে তো এগিয়ে যেতে হবে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য তো এক ধরনের একটা হিলিং কিংবা রিকনসিলিয়েশন, সেটারও প্রয়োজন আছে। এবং তার চাইতে বড় কথা কি, যেটা আমি মনে করি পাকিস্তান একটা রাষ্ট্র হিসাবে এবং তাদের জনগণের মানে একটা জাতি হিসাবেও তাদের নিজেদের জন্যই কিন্তু এই ক্ষমা চাওয়াটা প্রয়োজন। প্রয়োজন কারণ আদারওয়াইজ ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে কিভাবে দেখবে, তাদেরও তো এক ধরনের দায় মুক্তির প্রয়োজন আছে এগুলো। আর আমরা যদি এই জিনিসটাকে ছেড়ে দিই তাহলে তো ধরেন এই শতাব্দীতে বা বিগত শতাব্দীর কথাও যদি আমরা ধরি, মানে যেহেতু 71-এর কথা বলছি, 1971, সেখানে আপনি দেখবেন যে কি একটা গণহত্যা হয়ে গেল, জেনোসাইড হয়ে গেল, সেটার কোনো বিচার হবে না। একটা
মানে ইমপিউনিটির সেই কালচারের দিকেই তো আমরা এগিয়ে যাব। সো দুপক্ষর মানে সেইখানে আমার মনে হয় একটা আইডিয়াল পজিশন বা আদর্শিক জায়গা থেকেও এটা আমাদের প্রয়োজন। আর আমি মনে করি যেহেতু আমরা উই ওয়ার দ্য ভিকটিমস ওভার হিয়ার, সেখানে আমাদের এটা অবশ্যই এটা আমাদের একটা ন্যায্য দাবি, এবং দাবিটা আমাদের উত্থাপন করা দরকার। আর এখন আমি যদি এখন বর্তমান প্রেক্ষিতে আসি, দেখুন আমার আমার মনে হয় বর্তমান প্রেক্ষিতে এই রেজিম এই দাবিগুলো উত্থাপন করে খুবই একটা প্র্যাগম্যাটিক স্ট্যান্ড নিয়েছে। কারণ এই ধরনের একটা ধারণা করা হচ্ছিল যে জুলাই বিপ্লবের পরে বিশেষ করে একটা বক্তব্য ছিল প্রফেসর ইউনূসে, রিসেট করে দেওয়া হয়েছে, যেটা অনেক ধরনের আমরা দেখেছি ইন্টারপ্রিটেশন, কাউন্টার ইন্টারপ্রিটেশন গেছে। কিন্তু রিসেট উনি কিভাবে বলেছেন এবং ওটা সেইটার একেবারে একটা মানে যেটা বলা হয় না যে আউট অফ কনটেক্সট কথাগুলো বলা হয়েছিল। 71 তো ইজ আ কোর পার্ট, ইন্টেগ্রাল, মানে 71 তো আমরা আমরা যে বাংলাদেশ স্টেট দাঁড়িয়ে আছে সেটা তো 71-এর উপরেই দাঁড়িয়ে আছে। তো এটা তো আমাদেরকে এটা আমরা কখনো ভুলিনি। এবং খুব ইন্টারেস্টিংলি আমি যেহেতু শিক্ষকতা আছি, হুমায়ুন ভাইও কিন্তু অনেক জায়গায় শিক্ষকতা করেন। সো আমি মানে আমি অনেক ছাত্র ছাত্রী যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সাথে কিন্তু তাদের সাথে আমি অনেকবারই কথা বলেছি। তাদের এক ধরনের একটা ধারণা যে 71-এর চেতনাটাকে বিগত রেজিম বা আওয়ামী লীগ সেটাকে বেট্রে করেছে। এবং 71-এর যে চেতনা ছিল, যেখানে ন্যায় বিচারের কথা ছিল, সাম্যের কথা ছিল, গণতন্ত্রের কথা ছিল, সেগুলো তারাই বিসর্জন দিয়েছে। এবং এই আন্দোলনের মাধ্যমে তারা সেই 71-এর চেতনাটাকে পুনরুজ্জীবিত করছে। এবং এক ধরনের একটা আহ যখন ওরা বলে মানে বৈষম্য বিরোধী, মানে দেখেন এটা নিয়ে আমরা তর্ক করতে পারি, তর্ক বিতর্ক করতে পারি, বাট আমি ওদের পজিশন গুলোর কথা জাস্ট ব্যাখ্যা করছি। সেখানে তাদের কাছে এই ধারণা মানে 71টা, আমি এটা অনেক জায়গায় এই জিনিসটা শুনেছিলাম যে 71টাকে তারা অগ্রাহ্য করছে বা ওটা 24 থেকে তারা খাটো করে দিচ্ছে। কিন্তু সেই ধরনের ব্যাখ্যা আমি তাদের কাছে পাইনি। তাদের কথা হলো যে তারা সেই চেতনাটাকেই ফেরত আনতে চাচ্ছে, সেই স্পিরিটটাকে ফেরত আনতে চাচ্ছে। সো ইট ইজ হাউ ইউ আর ডিফাইনিং ন্যাশনালিজম, হাউ ইউ আর টেকিং ইট ফরওয়ার্ড, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল ওভার হিয়ার। জি। এবং এই রেজিম যে এই সমস্ত দাবিগুলোকে তুলে ধরেছে, আমার মনে হয় এটা আমাদের একটা খুবই প্র্যাগম্যাটিক স্ট্যান্ড ছিল। আমাদের পজিশনটা এরকম যে হ্যাঁ, we are willing to cooperate, আমাদের চ্যানেলস অফ কমিউনিকেশন গুলো ওপেন আছে, বাট দিজ আর ক্রিটিক্যাল ইস্যুস ফর আস, এবং এগুলোর একটা মীমাংসা হওয়া দরকার। জি, মানে এইগুলোর মীমাংসার উপরে কি কিছু মানে দাঁড়িয়ে আছে, সম্পর্কে কিছু কি এগুলোর মীমাংসার উপর ভর করছে? সেটাও আমি একটু জনাব হুমায়ুন কবিরকেও শুনিনি, আপনার কাছে আমি নিশ্চয়ই আসবো। সার্বিক মূল্যায়ন তো জানতেই চাই জনাব হুমায়ুন কবির, এবং এই তিনটা বিষয় যেটি ডক্টর আমিনা মহসিনও বলছিলেন, যেটি নতুন, মানে এটি প্রথমবারের মতো না, এর আগেও হয়েছে। হ্যাঁ, আমরা জানি 2010-এও যখন আলোচনা হয়েছে তখনও বিষয়গুলো আনা হয়েছে, এবং তখনও পাকিস্তান বিষয়গুলো তাদের বিজ্ঞপ্তি থেকে উজ্জ্ব রেখেছে, এবারও রেখেছে। বিশেষ কিছু কি মনে হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে কোনো এই বিষয়ে? যদি আমাদের পররাষ্ট্র সচিব জানিয়েছে এই বিষয়ে আলোচনা চলবে বা ইতিবাচকভাবে কাজ করবার জন্য পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে, এর কি কোনো আসলে মাহাত্ম্য আছে, নাকি এটি আপনারা কূটনীতিবিদ হিসেবে ভালো বলবেন যে জাস্ট কূটনৈতিক কথাবার্তা বা কথা চালাচালি? জনাব হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। সেটা আপনি যেমনটা বলছিলেন, কূটনৈতিক পেশায় কথা চালাচালি তো হয়, কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমার কাছে একটু ভিন্নভাবে আবির্ভূত হয়েছে বা ভিন্নভাবে আমি দেখছি। তার কারণ হলো যে আগে আমরা ধরুন স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানের ভূমিকা, অপরাধ, তারা যে ধরনের অপরাধগুলোর সাথে সংশ্লিষ্ট ছিল তার দায় নির্ধারণের জন্য তাদের সাথে কথাবার্তা বলেছি। পাকিস্তানের মধ্যেও কিন্তু একটা উপলব্ধি সাম্প্রতিক বছরগুলোতে ছিল যে এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে, এবং বাংলাদেশের মানুষের কাছে যদি পাকিস্তানকে স্বাভাবিক সম্পর্কের একটা দেশ হিসাবে দেখাতে হয়, তাহলে এই বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। এটা আমি আমার কূটনৈতিক অভিজ্ঞতা থেকেই আপনার কাছে বলছি। সেটা
নাগরিক সমাজে তার আগে থেকে আলোচনায় ছিল, সরকারি পর্যায়েও কিন্তু গত এক দশক বা তারও একটু আগে এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছিল। তো সেই একটা বিষয়। আর আরেকটা বিষয় যে সাম্প্রতিক কালে কিন্তু আমরা একটা আত্মসচেতনতা বোধ বা আত্মমর্যাদা বোধ অর্জন করেছি, বা আমাদের মধ্যে এই উপলব্ধিটা কিন্তু এসেছে। কাজে সেই প্রেক্ষাপটে কিন্তু এই দাবিটা আবার উত্থাপন করাটা এই প্রেক্ষাপটে একটু বাড়তি গুরুত্ব রাখে। তার কারণ হলো যে আমরা মনে করা হয়েছিল, বা এমনটাও অনেকেই বলা বলি করতেন, যে এখানে অপরাধ শুধু পাকিস্তানিরাই করেছে বা তারাই করেছে, তাদের বিরুদ্ধে আমরা এই অপরাধের বিরুদ্ধে তাদের কাছ থেকে দায় নির্ধারণের বিষয়টা নিশ্চিত করতে চাই। সাম্প্রতিককালে আমাদের সাথে আমাদের প্রতিবেশী দেশের ঘটনাবলীর প্রেক্ষাপটে আমার ধারণা এই বিষয়টা নতুন করে গুরুত্ব অর্জন করেছে। কারণ এখন আমরা যদি পাকিস্তান এবং ভারত দুই দেশের সাথেই আমরা বলিষ্ঠতা নিয়ে যদি কথা বলতে পারি, আমরা যদি আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে জোরালোভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারি, সেটা কিন্তু প্রকারান্তরে আমাদের জাতীয় সত্তার শক্তি হিসাবেই আমরা দেখতে পাই। এবং আজকেই প্রথম আলোতে সোহরাব হাসান একটা আর্টিকেল লিখেছেন। তো কালকেও কথা, তার এই লেখাটার সময়তে কথা হচ্ছিল। তো তারও একটা উপলব্ধি, তিনিও এক সময়কার রাজনৈতিক কর্মী, আমিও নিজে এক সময়তে ছিলাম, আর এবং ৭১-এর সাথে আমরা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলাম। কাজে আমার মনে হয় যে আজকে এই জিনিসটা আমাদের এই নতুন উপলব্ধির প্রেক্ষাপটে আমরা এই কথাটা তুলে আনার অর্থ হচ্ছে যে আমরা পাকিস্তান ভারত এই বিভাজনের মধ্যে থাকতে আগ্রহী নই। আমরা বাংলাদেশ হিসাবে আমাদের বলিষ্ঠতা স্বকীয়তা নিয়ে আমরা ভারতের সাথে যেমন কথা বলতে পারি স্পষ্ট, পাকিস্তানের সাথেও আমরা স্পষ্টভাবেই কথা বলি। জি, এবং কিন্তু জনাব হুমায়ুন কবির একটু ছোট্ট করে যোগ করি প্রশ্নটা। পাকিস্তান ভারত এই বিভাজনের মানে বিভাজনের নীতিতে আমরা থাকতে চাই না, সেটি আমরা স্পষ্ট করতে চাই। কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করা কি শুধু আমাদের উপর নির্ভর করে? মানে ওই দেশগুলো কিভাবে দেখছে? যেমন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছিলেন যে এই বিষয়গুলোর উপর নজর রাখছে তারা। ইসাকদার যে বাংলাদেশে আসবেন এই বিষয়গুলোর উপর তারা নজর রাখছে। মানে তারা আসলে আমাদের এই সম্পর্কটাকে কি খুব ভালোভাবে, তাদের গণমাধ্যম দেখে বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে তারা নিচ্ছে না, কিন্তু তারা কিভাবে নিচ্ছে এটিও কি একটা আমলে নেবার বিষয় কিনা? না, সেটা আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক যে কর্মকাণ্ড আছে বা দৃষ্টিভঙ্গি আছে সেদিক থেকে আমরা জানি তারা হয়তো নিশ্চয়ই তারা এটা দেখবেন, কারণ তাদের সাথে তাদের দুইজনের মধ্যে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার বিষয় আছে। আমরা দ্বিপাক্ষিক ভাবেই তাদের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী, এবং আমাদের দিক থেকে আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে সেই আলোকেই দেখব। এখন ভারতের দিক থেকে ভারত পাকিস্তান সম্পর্কে তাদের মধ্যে উত্তেজনা বা বলুন টানাটানি আছে, সেটা আমরা জানি, কিন্তু আমরা সেই জায়গায় যেতে আগ্রহী নই। আমরা আমাদের চাহিদা, আমাদের মানুষের প্রত্যাশা, এবং বিশেষ করে গত জুলাই অগাস্টের ঘটনাবলীর পরে বিদেশের জনমানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশার আলোকেই আমরা প্রত্যেকের সাথে ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ মেনটেন করব, এবং সেটাকেই আমরা মনে করি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অন্তত এই আঞ্চলিক প্রেক্ষাপটে এটাই আমাদের এখনকার দৃষ্টিকোণ। জি, এরকম একটা প্রশ্ন ছিল মানে পররাষ্ট্র সচিবের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে যে এখন কি ভারত থেকে, আগে একটা ভারতের দিকে ঝোঁকা পররাষ্ট্রনীতি ছিল, এখন কি পাকিস্তানের দিকে ঝোঁকা পররাষ্ট্রনীতি হচ্ছে কিনা। এই প্রসঙ্গে আসবার আগে আমি ডক্টর আমিনা মহসিন যে প্রশ্নটা করছিলাম সেটা একটু শুনি যে ওই তিনটা বিষয় যে জায়গাটা একটা সেন্সিটিভিটি আছে আমাদের, তার উপরে কি আসলে কিছু নির্ভর করছে যে সম্পর্ক আরও সামনে আগাবে, সম্পর্ক শক্তিশালী হবে, যে আগ্রহের কথা বাংলাদেশ থেকেও প্রকাশ করা হচ্ছে শক্তিশালী সম্পর্ক, মানে এটা আগাবে কিনা বা শক্তিশালী হবে কিনা, তার উপরে কি মানে এই তিনটা বিষয়ের উপর কি কিছু নির্ভর করে, নাকি ওই যে যেটা বলছিলাম জাস্ট কূটনৈতিক কথা কথা? দেখুন, ওই তিনটা ইস্যুর উপরে যে নির্ভর করে বা ওগুলো একদম একটা স্টিকি পয়েন্ট হয়ে যাবে সেটার জন্য আমার মনে হয় না। মানে এটা আমার ক্যালকুলেশন, আই মাইট বি অ্যাবসোলুটলি রং। কারণ বাংলাদেশ, দেখেন আমরা সার্কের, আমি কথাটা বলছি কারণ আমরা সার্কের কথাটা বারবার তুলছি, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলছি। তো সার্ককে যদি আমরা জিনিসটাকে আনতে চাই, তাহলে তো ওখানে তো পাকিস্তান একটা ইম্পর্টেন্ট প্লেয়ার।
এবং ইন্ডিয়া তো অলরেডি সার্কের ব্যাপারে তাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে, এবং পাকিস্তানের আমরা জানি পজিটিভ অ্যাটিটিউড আছে। এবং এখনকার পররাষ্ট্রনীতি আমি যেটা বললাম না, এটা আমি আমি বলছি না যে ধরুন একটা যেটা অ্যাম্বাসেডার হুমায়ুনও বলছিলেন খুব স্পষ্টভাবে, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু সি বাংলাদেশ ইন্ডিয়ার লেন্স থেকে, যে ইন্ডিয়া কি ভাবছে বা না ভাবছে, কার কি পারসেপশন হচ্ছে, আমরা আমাদের মতো করে এগোতে চাচ্ছি। আমরা এগুলো জানিয়েছি, আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা ওদেরকে, মানে এই প্রক্রিয়াটা যেন চালু থাকুক। এবং আহ, আহ, এই এই প্রজন্মে দেখেন 53 ইয়ার্স ডাউন দ্য লেন, হুম। এটা কিন্তু একটা লম্বা সময়, যখন কিন্তু আপনি যে কোনো দেশ তার অতীতটাকে পুনর্মূল্যায়ন করতে পারে। এবং পাকিস্তানের নাগরিক সমাজের মধ্যেও একটা সচেতনতা তৈরি হচ্ছে। এবং দেখেন আপনারাও প্রবাসে আছেন, আপনি প্রবাসে আছেন, আপনি লক্ষ্য করবেন যে এখানে যদি আপনি পাকিস্তানি ডায়াসপোরার সাথে কথা বলেন, তাদের মধ্যে, আমি জানি না এটা আপনাদের আমেরিকাতে, আমি জানি না, কিন্তু আমি জানি কানাডাতে যে পাকিস্তানি ডিয়াসপোরা আছে, তাদের মধ্যে অনেকের মধ্যেই এই উপলব্ধিটা আসছে। এবং তারা এগুলাকে প্রকাশ্যে বলে যে আহ, যা হয়েছে একাত্তরে দ্যাট ওয়াজ রং। এবং আমি যদি ভুল না করে থাকি, এই এই ঈদের একটা রিইউনিয়নও হয়েছিল। তো এরকম ধরনের মানে এটা একটা সামাজিক অনুষ্ঠান, কিন্তু সেখানে তারা কথাবার্তার মধ্যে এই জিনিসগুলো তুলে এনেছে যে এগুলা ভুল হয়েছিল পাকিস্তানের দিক থেকে। আমরা যখন পাকিস্তানি একাডেমির সাথে কথা বলি, তখন আমরা দেখি তাদের মধ্যেও এই উপলব্ধিটা আছে। এই যে উপলব্ধিটা আছে, তার মানে কি একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, মানে ওর এই ক্ষেত্রটা তো তৈরি করতে হবে, তাই না? এবং আমাকে তো আমার জিনিসগুলোকে জানান দিয়ে রাখতে হবে, তারপরে এটা নিয়ে প্রক্রিয়াটা তো আমাকে আরম্ভ করতে হবে। কিন্তু আমি তো ছেড়ে দিলে তো হবে না। কিন্তু পররাষ্ট্রনীতি আমার মনে হয় না যে একটা স্টিকি পয়েন্ট থাকে। দেখেন, ইভেন বিগত সরকারের আমলে যে আমাদের সরকার, মানে এত খারাপ সম্পর্ক ছিল, কিন্তু আমরা কখনো ডিপ্লোম্যাটিক রিলেশন স্ন্যাপ অফ করিনি। আমাদের কূটনৈতিক সম্পর্কগুলো ছিল, আমরা অন্যান্য জায়গাগুলোতে কোঅপারেট করেছি অনেকগুলো জায়গাতে, যদিও এফওসি এগুলো হয়নি, কিন্তু সামরিক ইয়েগুলো, সামরিক সহায়তা গুলো তো আমাদের থেকেছে, মিলিটারি এক্সারসাইজেস গুলো থেকেছে। ওদের ডিফেন্স ফোর্সেসরা আমাদের এখানে এনডিসি তে বলেন, মিলিটারি স্টাফ কলেজ বলেন, সেখানে এসেছে। তো এমন তো এবং তার মানে বিভিন্ন সংস্থার মধ্যে পাকিস্তানও মেম্বার আছে, সেখানে ইন্ডিয়াও মেম্বার আছে। তো ওই জায়গাগুলো তো ছিল। বাট বাড়াবাড়িটা করেছে পাকিস্তান যখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়াটা আরম্ভ করেছি। তাদের পার্লামেন্টে এটা নিয়ে পর্যন্ত প্রস্তাব এনেছে, তারা তারা তাদের পত্রপত্রিকায় লিখেছে। তো সেটা তো ডাইরেক্ট একটা আমাদের অভ্যন্তরীণ নীতি ব্যাপারে একটা হস্তক্ষেপ ছিল। সো এই জায়গাগুলোকে যদি আমরা দেখি, মানে এক একটা জায়গা, মানে প্রত্যেকটা না বিশ্লেষণের দাবি রাখে। তো আমি মনে করি না যে এটার জন্য যে একেবারেই এগোবে না, বাট এটা আমার সম্পর্কটাকে যদি আমরা একটা প্রতিষ্ঠিত জায়গায় নিতে চাই, এবং এটা যেটাকে বলে সাস্টেইনেবল রিলেশনশিপ, অ্যাডহক বেসিসে না, সাস্টেইনেবল, তাহলে এই জায়গা, এইগুলার আমাদের we have to resolve these unresolved জি, issues. স্পষ্ট ডক্টর মোহসেন। আপনি একটু এটাও শুনতে চাই যে আমরা পাকিস্তানকে বলছি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে, বাংলাদেশে তাদের যারা সহযোগী ছিল একটা বিশেষ দল ওই সময় একদম আনুষ্ঠানিকভাবেই তারা সহযোগিতা করেছে, ঘোষণা দিয়ে সহযোগিতা করেছে, কোনো লুকোচুরিও ছিল না বিষয়টার মধ্যে। তাদেরকে কি বলছি আমরা যে তাদেরকেও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য? তারা দাপুটে রাজনীতি করছে বাংলাদেশে বর্তমানে। না, তাদের অবশ্যই ক্ষমা চাওয়া দরকার, জি, জনাব অবশ্যই হুমায়ুন তাদের। কবির, এবং আপনার কাছ থেকেও একটু বিষয় শুনতে চাই। মানে পাকিস্তানকে আমরা আহ্বান করছি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবার জন্য, বাংলাদেশে তাদের যারা ছিলেন তাদের বিষয়ে আপনার কি মন্তব্য? কেউ যদি অপরাধের সাথে যুক্ত থাকে, সে যেই হোক, দেশি বিদেশি, তাদেরই এই অপরাধের দায় নিতে হবে এবং নিতে হবে। জি, জি, সেটাই আমি বলছিলাম, যেখানে কোনো আনুষ্ঠানিকতার জায়গা আছে কিনা। বাংলাদেশ সরকার যেমন আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে বলছে, আনুষ্ঠানিকভাবে বলবার কোনো জায়গা আছে কিনা বা আহ্বান জানানোর কোনো জায়গা আছে কিনা। একটু এটা শুনতে চাই যে পাকিস্তানের সাথে এই যে সম্পর্ক, আমরা পররাষ্ট্র সচিবের কাছে শুনছি মিউচুয়াল বেনিফিট, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাচ্ছে, এটাকে ঝুঁকে পড়া বলে না। তিনি এটার ব্যাখ্যা করছিলেন।
কিন্তু আমরা পাকিস্তানের সাথে যত সম্পর্ক ভালো হতে দেখছি, অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক যেন ততই তলানিতে যাচ্ছে। মনে হচ্ছিল দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের মানে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরে হয়তো একটা ইতিবাচক জায়গা বা বৈঠকটাই একটা ইতিবাচক, কিন্তু তারপরেই আমরা দেখলাম বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, তখন আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। এটাও একটা নিশ্চয়ই বার্তা। কি হচ্ছে আমাদের সম্পর্ক? কি একদিকে উন্নতির জায়গা দেখছে, একদিকে কি আসলে কোনোভাবেই উন্নতির জায়গায় যাওয়া যাচ্ছে না? ভারতের সাথে সম্পর্কটা কিভাবে কোন দিকে যাচ্ছে জনাব হুমায়ুন কবির? এটা আপনি যেটা বলছিলেন, ঘটনাগুলো ঘটছে গত কয়েকদিন ধরে, কিন্তু এটাকে আমি আমি যোগাযোগ আছে বলে মনে করছি না। কারণ ভারতের সাথে আমাদের ধরেন একটা টানাপোড়েন তো আছেই, তবে এখানে মনে রাখতে হবে যে ব্যাংকক মিটিং এর আগে বা তার কাছাকাছি সময়তেই চীনের সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের চীন সফরকালীন সময়ের কিছু মন্তব্য নিয়ে ভারতের মধ্যে বেশ আলোচনা হয়েছে। যদিও আমার ধারণা যে স্পিরিটটা এবং তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। তিনি বেজিং এ উত্তর পূর্বাঞ্চল নিয়ে যে কথাটা বলেছেন, এই কথাটা তিনি অর্থনৈতিক প্রেক্ষাপট থেকেই বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধির আলোকে তিনি বলেছেন, এবং সেটা উনি কোনো নতুন কথাও কিন্তু বলেন। এটা 1999 সাল থেকে এই বিষয়টা আলোচিত হচ্ছে। 2012-13 সালে এই অঞ্চলের 4টা দেশের পররাষ্ট্র মন্ত্রীরাও কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। সাম্প্রতিককালে জাপান এই ঘিরে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। তো কাজেই এখানে মানে হঠাৎ করে আমার মনে হয় যে ভারতের বন্ধুরা এর মধ্যে একটা নিরাপত্তার বিষয়কে নিয়ে এসে বিষয়টা ঘোলাটে করেছে। জনাব হুমায়ুন কবির, এই বিষয়টা আলোচনা হয়েছে অনেক, তারপরেও একটু আপনার কাছ থেকে, আপনি কূটনীতিক হিসেবেই আপনার কাছ থেকে বিশেষ করে জানতে চাই যে এই জায়গাটি বা বার্তাটিতে ভুল কিছু নাই, আপনিও বলছিলেন এটি একদম সঠিক বার্তা যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দিচ্ছেন, কিন্তু মানে কূটনীতির কোনো ভুল হয়েছে কি? মানে এই ফোরামে এভাবে বলাতে কোনো কি ভুল হয়েছে? ভারতের রিয়াকশন, এই বিষয়টাও আলোচনা হচ্ছে। এখানে ধরেন ভুল শুদ্ধ সেই বিবেচনায় না গিয়ে আমরা কূটনীতিতে যেই প্রিন্সিপালটা ফলো করি সেটা কমন সেন্স আমার সাধারণ জীবনে করি। স্থান, কাল, পাত্র, আমি কোথায় কথাটা বললে কি হবে, সেটাও কিন্তু কমন সেন্সেরই ব্যাপার, আমাদের সাধারণ জীবনের বিষয়। কাজেই সেটা থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা তার জন্যে আপনি উদ্দেশ্যটা না বুঝে একটা জিনিসের উপর অন্য আরেকটা রং যদি চড়িয়ে দিতে চান, সেটা করা যায়, এবং সেটা যে ক্ষেত্রে হয়েছে। তো তাতে যদি কারো অসন্তুষ্টির কোনো কারণ হয়ে থাকে এবং সেটা যদি কোনো অ্যাকশনের এক্সকিউজ হয়ে থাকে, হতেই পারে সেটা। কিন্তু আমি মনে করি, যেটা গতকাল আমি বলেছি, এখানে মিডিয়া কথা বলছিল, যে ব্যবসা বাণিজ্যের বিষয়টা ব্যবসা বাণিজ্যের মেরিটের উপরই ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। ওখানে যদি অন্য বিষয়কে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু সেটা দুই পক্ষের জন্যই ক্ষতির কারণ হয়। কারণ ব্যবসা চাহিদা এবং সরবরাহের ভিত্তিতেই চলে। আপনার আমার কাছে আপনি বিক্রি করতে চাইবেন, আমি যদি না কিনতে চাই, তাহলে ব্যবসা হবে না। তো কাজেই ব্যবসাকে তার নিজস্ব গতিতেই চলতে দেওয়া উচিত, এবং সেটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তাহলে দুই দেশে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যে আমার কাছে কথা হচ্ছে যে যেখানে ব্যবসা বাণিজ্য চলছে সেটাকে তার আপন গতিতে চলতে দেওয়াটাই বোধ হয়, বা আমার মনে হয় এখন যুক্তিযুক্ত কাজ হবে। জি, ডক্টর আমিনা হোসেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি বলছেন যে এই ট্রান্সশিপমেন্ট বাতিলের পেছনে বাংলাদেশেরও কিছু কারণ খতিয়ে দেখা দরকার। মানে তিনি এরকমটাই বোঝা যাচ্ছে যে তিনি বিভিন্ন গণমাধ্যমের খবরও পড়ে যা মনে হচ্ছে যে তিনি মিন করছেন বাংলাদেশেরই কিছু কারণ আছে যার কারণে, মানে কিছু ঘটনা আছে যার কারণে ট্রান্সশিপমেন্টটা বাতিল হয়েছে। যদিও কি ঘটনা সেটি তিনি ব্যাখ্যা করেন নাই। আপনি আসলে এই বক্তব্যকে কিভাবে বিশ্লেষণ করেন? দেখুন, মানে আমরা দেখেন না, যেটা ভারত থেকে ব্যাখ্যাও জেসওয়াল বলেননি, কিন্তু অন্যরা ব্যাখ্যা দিয়েছে যে এই ট্রান্সশিপমেন্ট এয়ার কার্গোর ব্যাপারটা এসেছে, সি কার্গোর ব্যাপারটা এসেছে, যে ভারতের আম, যারা এক্সপোর্টার তাদের কাছ থেকে অনেকদিন ধরে এটা একটা আপত্তির জায়গা ছিল, এবং এখানে জটলা পাকিয়ে যেত, তাদের মানে নিজেদের শিপমেন্টে বিলম্ব হতো। সো ইট ওয়াজ জাস্ট গিভেন টু বাংলাদেশ একটা
গুডউইল জেস্টার হিসাবে এখন সরিয়ে ফেলা হয়েছে। প্রথম জিওআই বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্টেটমেন্টটা এসেছিল, তো ফাইন। তাহলে তো জটলাটা নতুন করে তো তৈরি হয়নি, মানে টাইমিংটা খুব ক্রিটিক্যাল। হুম কোন টাইমিং এ তারা ভারত এই জিনিসটা আনলো? সো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেখানে দেখেন ওনারা যে ইস্যুস গুলো বারবার রেজ করছেন, তার মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন, যেটা ব্যাখ্যা এখন একটু আগে হুমায়ুন ভাই দিলেনও, আপনিও প্রশ্ন করেছেন প্রফেসর ইউনূসের ওই বক্তব্যটা, একটা মানে দ্য ওয়ে ইট ওয়াজ পিকড আপ বাই ইন্ডিয়া, মানে সেই জায়গা, সেটা খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট ছিল। আরেকটা হলো তারা এই যে দেখছে যে কি হ্যাঁ, পাকিস্তানের সাথে আমরা ওয়ার্ম আপ করছি, দেন তারা মাইনরিটিস ইস্যুস গুলো ধরছে, চায়নার সাথে আমরা ওয়ার্ম আপ করছি। আমার মনে হয় কি এই জিনিসগুলোকে ঠিক তার মানে এটা মানে ভারতের কাছে ঠিক এই মুহূর্তে এগুলো ডিফিকাল্ট হচ্ছে এবসর্ব করে নেওয়াটা, সেটাও আমার মনে হচ্ছে। ওরা এতটাই মানে ধরে নিয়েছিল। আপনি দেখেন আমরা যদি তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোও দেখি, যেখানে তাদের রাজনৈতিক বিশ্লেষকরা, বিশেষ করে যারা বাংলাদেশে সার্ভ করেছে, প্রাক্তন কূটনীতিক যারা বা অনেক হাইলি রেসপেক্টেড, আমাদের মানে আমরা যাদেরকে অনেক সম্মান করি, এবং হুমায়ুন ভাইদের তো ওনারা কলিগই ছিলেন, তো ওনাদের কাছ থেকে যে ধরনের রিয়াকশনস গুলো আসছে এই সরকার বদলে পড়ে, মানে একটা এটা তাদের কমফর্ট জোনটা মনে হয় সরে গেছে, এবং একেবারেই তারা বারবার ওই নিরাপত্তার কথাটা বলছে। এবং হুম আহ, উম, আহ, ওদের কথা হলো যে যেই নিরাপদ বাংলাদেশ থেকে ওরা অনিরাপদ ফিল করছে, সে কথাগুলোও তারা তোলার চেষ্টা করছে। এবং বাংলাদেশের ওদের ধারণা হচ্ছে যে বাংলাদেশ একেবারেই একাত্তরের জায়গা থেকে সরে গেছে, এবং বাংলাদেশে মৌলবাদী শক্তিদের একটা উত্থান ওরা দেখতে পারছে। তার জন্য আমার আমার কাছে মনে হয়েছিল এই ব্যাখ্যাটা প্রয়োজন বলেই আমি প্রথম দিকে আপনাকে ওই কথাটা বলেছিলাম, আহ এই জুলাই অভ্যুত্থানের পরে অনেক মানে ওই ছাত্র ছাত্রীরা বরঞ্চ করছে, অনেকেই মনে করছে, আমি সবার কথা তো আর বলতে পারি না, হুম অ্যান্ড জেনারেলাইজও করা যায় না, বাট ওভারঅল একটা তারা মনে করছে যে 71-এ কজটাকে বিট্রে করা হয়েছে। ইনফ্যাক্ট দেখেন এই কথাটা কিন্তু আমিও অনেকবার বলেছি আপনাদের, আপনি মানে আপনি বিভিন্ন চ্যানেলে ছিলেন বাংলাদেশে, তখনও আমি এই কথাটা বলতাম। আমার সাথে আমি শিওর অ্যাম্বাসেডর হুমায়ুনও এই কথাটা বলতেন যে 71 তো মানে আমরা একটা জেনোসাইড ফেস করেছিলাম, ডেমোক্রেসির জন্য আমরা গণতন্ত্র চেয়েছিলাম। তো বাংলাদেশে যেই ভাবে একটা গভর্নেন্স ইস্যুস গুলো আসলো, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন বনাম গণতন্ত্র, এই এই ইয়েটা তো বাং আমাদের নিজেদের মধ্যে ছিল না, তাই না? হুম এটা তো পাকিস্তানের ডিসকোর্স ছিল, ওয়েস্ট পাকিস্তানের হুম হুম ডিসকোর্স ছিল যে উন্নয়ন। আমরা তো গণতন্ত্র চেয়েছিলাম, এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক উপায়ে একটা ন্যায্যতার ভিত্তিতে বা সাম্যের ভিত্তিতে আমরা উন্নয়ন চেয়েছিলাম। এখানে তো আমরা একেবারে করাপশন দেখেছি, মানি লন্ডারিং দেখেছি, একনায়কতন্ত্র দেখেছি, মানে ইউ নেম ইট, আমরা দেখেছি জিনিসগুলো। তো সবকিছু মিলিয়ে সেটা কি আমরা বলবো যে কি আমরা 71-এর স্পিরিটটাকে ধরেছিলাম? তো আমার মনে হয় এই পাল্টা ন্যারেটিভ গুলো আমাদের এবং আপনাদেরও এই বলছি, যারা সাংবাদিকতায় আছেন, যে এই যে ন্যারেটিভ গুলো আছে, এই মেসেজ গুলো আমাদের ভারতকে সব মানে স্পষ্টভাবে দেওয়া দরকার, দ্যাট হোয়াট ইজ আওয়ার ন্যারেটিভ, হুম আচ্ছা, এই সেইটা। যে উন্নয়ন বনাম গণতন্ত্রের যে একটা বিষয় ছিল, সেটি একটা স্পষ্ট জায়গায় পৌঁছে গিয়েছিল। সেটা এখন আবার যে বার্তাটা অনেকে এই কথাগুলোও বলার চেষ্টা করছেন বা বলছেন, সংস্কার বনাম গণতন্ত্র একটা বিষয় চলছে, এটাও কি আসলে চলছে নাকি এই বিষয়টার কোনো ভিত্তি নাই? ডক্টর মহসিন, আপনার কাছ থেকে যদি একটু শুনি। আমার এদিকে আসলে প্রশ্ন আজকে করব না, কিন্তু তবুও যেহেতু আসলে একটুখানি শুনে নিই। না, দেখেন এখন আপনি গণতন্ত্রকে কিভাবে ডিফাইন করবেন, তাই না? গণতন্ত্রের তো একটা শুধু ডেফিনেশন না, তাই না? এবং এই কথাটাও ঠিক যে আমরা যদি মানে গণ
যে এই রাজনৈতিক দলগুলো আছে তারা কতটুকু ডেমোক্রেটিক, উই নিড টু সি দ্যাট। সেখানে কি যারা লোয়ার টায়ারে আছে, মিডল টায়ারে আছে, তাদের উঠে উঠে আসার সম্ভাবনা আছে কিনা, কিংবা এটা আবারও কি পরিবার কেন্দ্রিক হয়ে যাবে বা কিছু বিশেষ ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাবে? সেটাও তো একটা রাজনৈতিক দলের গণতন্ত্র, কতটুকু গণতন্ত্র আছে। আর্টিকেল 70 নিয়ে কনস্টিটিউশনে আমরা অনেক কথা বলেছি, যেখানে মানে যারা আহ রাজনৈতিক দলগুলোর সদস্যদের আহ তেমন মতামত দেওয়ার কোনো আহ হুম। সুযোগই নেই না। এবং আমরা এই কথাটাও বলেছি যে ধরেন সাবস্টেনশিয়াল ইস্যুস গুলোতে না হয় ইয়ে থাকলো, একটা সিক্রেট ইয়ে ভোটিং এর মধ্যে আসলো। সো একই জিনিসের যে চেহারা পাল্টে গেল, তাহলে তো একটা, তাহলে মানে ওটা কি ঠিক কি গণতন্ত্র হবে? তো এটা বনাম বলবো না আমি। আমার মনে হয় যে আমাদের যথেষ্ট ফল্ট লাইনস ছিল, হুম। দ্য ওয়ে থিংস ওয়ার মুভিং আহেড। মানে এটা ধরেন আওয়ামী লীগের আগে যখন বিএনপিও ছিল, তখনও অনেক যথেষ্ট ফল্ট লাইনস ছিল। এবং রাজনীতি কিন্তু কখনো ফ্ললেস হয় না, ইটস অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। হুমায়ুন ভাই পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমার সাথে খুব বেশি ভালো জানেন। বাট এখানে অনেক ধরনের ক্ষমতার ব্যাপার থাকে। বাট সেই সেই যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, সেটা তো আমরা কখনো দেখিনি। সো এগুলোর যদি ন্যূনতম যদি কোনো রিফর্ম না আসে বা পরিবর্তন না আসে, হুম। ইটস জাস্ট মানে তাহলে কি আমরা কি শুধু একটা পার্টি চেঞ্জ করে একটা পার্টি চাইবো, বা বা একই ব্যবস্থার মধ্যে থাকবো? কিছু তো আমাদেরকে কতগুলো জি। জায়গায় তো ডক্টর মহসিন, আমরা জি, একদম স্পষ্ট বিশ্লেষণ এবং খুবই যৌক্তিক কথা। একটা ন্যূনতম রিফর্ম যদি না আসে, কিন্তু সেই রিফর্মটা আসলে আসবে কি করে সেটি হয়তো আরেকটা আলোচনার জায়গা। আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকেও একটু যে বাংলাদেশের কারণ, মানে তারা একরকম রণধীর জয়সওয়ালের বক্তব্য যদি ইন্টারপ্রেট করা হয় একরকম বাংলাদেশেই কিছু বিষয় দায়ী যার কারণে ট্রান্সশিপমেন্ট বাতিল হয়েছে, এরকম একটা বার্তা তারা দিতে চাইছে। আপনি কিভাবে বিশ্লেষণ করেন? বাংলাদেশ কি আসলে কোথাও বাংলাদেশ ওই যে আপনি বলছিলেন, মানে ডক্টর মহসিন বলছেন রাজনীতি হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ, কূটনীতিও কি এরকম কোনো জায়গা আছে কিনা যেখানে আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটাও একটু আপনি বলবেন, যে বাংলাদেশের আসলে কোনো দায় আছে কিনা এখানে। দুর্বলতা বলবো না, দুর্বলতা বলার দরকার নেই, কিন্তু ধরেন এটা তো আমরা, ভারত আমাদেরকে দিয়েছিল, এই সুযোগটা দিয়েছে, এবং আমরা প্রায় আমাদের এক্সপোর্টের 10% ভারতের বিভিন্ন বিমানবন্দর দিয়ে রপ্তানি করতাম। এখন যদি ভারত সেটা না দেয়, তাই আমি শিষ্টাচারের দিক থেকে বলতে পারি ভাই আমাকে তুমি জিজ্ঞেস করলে ভালো হতো, জিজ্ঞেসে তারা করেনি, তো কাজে সেখানে খানিকটা হয়তো আমাদের দৃষ্টিতে ব্যর্থ হয়েছে। তারা বলবে যে না, আমার আমার প্রয়োজনে আমি করি, সেটা করতে পারে। আমি খুব বেশি চিন্তিত হব না, তার কারণ হচ্ছে যে আপনার মনে আছে কিনা এক সময়তে কোরবানির আগে গরু ভারত থেকে আসতো বলে আহ, ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে যেন গরু না যায়। তো ঠিক আছে, তখন আমরা এটা বিধিনিষেধ আরোপের পরে কিন্তু আমরা আমাদের এই গবাদি পশুতে আমরা আত্মনির্ভরশীলতা অর্জন করেছি। আজকেও ভারত এই কাজটা করার ফলে যেটা হয়েছে, এখন বাংলাদেশ তার নিজস্ব শক্তি বা নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। তো সেটা কিন্তু আমাদের আগামী দিনে শক্তিশালী হওয়ার জন্য, একটা অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই অবকাঠামোটা শক্তিশালী করা প্রয়োজন ছিল। এখন যেহেতু এই ঘটনা ঘটেছে, আমরা সেটা করে নেব। তো কাজেই এখন যেটা রয়ে যাবে সেটা হচ্ছে যে এটাকে আমাদের মানুষরা এটাকে ইতিবাচক ভাবে নেয়। বললাম স্থান কাল পাত্র, আপনি কখন কি কাজটা করলেন সেটা কিন্তু মানুষ মনে রাখে, এবং এটা হয়তো 6 মাস পরে করলে আরেক রকম রিপারকেশন বা আন্ডারস্ট্যান্ডিং হতো। কিন্তু এই এমন একটা সময় হয়েছে যখন এটা মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে। বাট এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত হব না, এবং আমি মনে করব যে এই দিক থেকে আমাদের দিক থেকেও পাল্টা এক ধরনের কাজ কিন্তু লক্ষ্য করেছি। ওভারল্যান্ড ইয়ার্ন আনা বন্ধ হয়েছে, সেটা ভারত, নেপাল, ভুটান তিন দেশ থেকেই। কাজে যেটা হয়, আপনি এই বিষয়গুলোকে, ব্যবসা বাণিজ্যকে যদি অন্য বিষয় দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আলটিমেটলি সেটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। তো এখন আমরাও একটা উদ্যোগ নিয়েছি, এবং সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জানি না, কিন্তু আমার ধারণা তাতে খানিকটা সাময়িকভাবে ব্যবসা বাণিজ্যের উপর একটা প্রভাব হয়তো পড়তে পারে, যেটা এই মুহূর্তের জন্য না হলেই হবে।
জি। এর মধ্যে আবার আরেকটা বিষয় একটু ছোট করে আলোচনার মধ্যে আসছে যে, যখন এই বিষয়গুলো চলছে তার কিছু মানে সেই সময়ে মানে সমসাময়িক সময়ে রাশিয়ায় সফর করে আসলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জনাব হুমায়ুন কবির, এখানে কি কোনো বিশেষ বার্তা আছে? ভারতের গণমাধ্যম বলছে, হিন্দুস্তান টাইমসের মতো গণমাধ্যম তারা বলছে যে ভারতের বন্ধু আম অভ্যুত্থানের আমি একটু তাদের শিরোনামটাই বলি, অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনাপ্রধান করলেন কাজ এবং তারা ভেতরে বলছেন সেরে ফেললেন আসল কাজ, মানে এরকম তাদের গণমাধ্যমের ভাষাগুলো। কোনো বার্তা কি আছে এই সময় আসলে সেনাপ্রধানের রাশিয়া সফর? সেটা আমি তো বাইরে থেকে সেটা বলতে পারবো না। তবে আমাদের সেনা প্রধানের সফর, তারপরে এখানে গ্যাসপ্রমের এক কর্মকর্তা এসে গেলেন, তারা আমাদের রূপপুরের পাওনা যেটা ছিল সেটা একটু সময় আমাদের বাড়িয়ে দিলেন। এগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে রাশিয়ার সাথে সম্পর্ক একটুখানি সামনের দিকে যাওয়ার কিছু উদ্যোগ বা প্রচেষ্টা আমার কাছে লক্ষণীয়। এবং এই ভিজিটটা সেখানে যদি কন্ট্রিবিউট করে থাকে, সেটা হতেও পারে এবং তার একটা ইন্ডিকেটরও হতে পারে। জি। ডক্টর আমিনা হোসেন, আপনি আসলে এটা কিভাবে দেখছেন? সেনাপ্রধানের রাশিয়া সফরের মধ্যে কোনো বিশেষ মাহাত্ম্য আছে কিনা, সময়েরও কোনো বিশেষ গুরুত্ব আছে কিনা, এবং তার কদিন পরে রাশিয়ার 3টি রণতরী আমরা দেখেছি আমাদের বন্দরে, মানে এগুলো একটা মিলিয়ে অনেক কিছুই বিশ্লেষণ করা হয়। আপনি আপনার বিশ্লেষণটা জানতে চাই। দেখুন, আপনি যেটা বললেন না যে ওদের মিডিয়াতে ছিল ভারতের বন্ধু, হ্যাঁ, তো রাশিয়া তো কখনো আমাদের শত্রু ছিল না, রাশিয়া তো আমাদেরও বন্ধু। তো এই ইকুয়েশনস গুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে ইন্ডিয়ান মিডিয়া, যে ভারতে বন্ধু। আমরা কি কখনো বলি? ইভেন ইউক্রেন ওয়ারে কিন্তু আমাদের পজিশনটা খুব মানে একটা মিডল জায়গায় ছিল। সো এখনো সেই পজিশন থেকে কিন্তু আমরা সরে যাইনি। সো এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে বাংলাদেশ তো সবসময় এক ধরনের একটা মানে মাল্টিলেটারাল জায়গাগুলোতেই থেকেছে। সো আজকে যদি উনি চায়না যান, তাহলে কি আমরা অন্যভাবে এটাকে ব্যাখ্যা করবো? যে মানে আমি জানি না, মানে যেভাবে তাদের ব্যাখ্যাগুলো আসতে থাকে, সবকিছুর মধ্যে তো কনস্পিরেসি থিওরি দেখার দরকার নেই। আমরা আমাদের ডিফেন্স কর্পোরেশনের জন্য বা রূপপুর পাওয়ার প্লান্ট আছে, সেগুলো আছে। আ- আর সামরিক বাহিনী তো বিভিন্ন জায়গায়, আমি বললাম না, যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক একেবারেই ধরেন খুবই ফ্রোজেন একটা অবস্থায় ছিল, তখনও তো সামরিক ওই ইয়েগুলো ছিল, এক্সারসাইজেস গুলো ছিল। সো ওইটা একটা প্লেনে আমরা, একটা ডিফারেন্ট প্লেনে আমরা আমাদের সম্পর্কগুলো থাকতেই পারে। মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে ধরেন ভারতের কেউ যদি চায়না যায়, তো আমরা কি হেডলাইন করব যে বাংলাদেশের বন্ধু ইয়েতে ভারত বেরিয়ে ঘুরে আসলো? মানে দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। সব মানে দ্য ওয়ে মানে ওরা জিনিসগুলোকে, ইকুয়েশনস গুলোকে ফেলে আর কি জিনিসগুলো। তাই প্রথমে বললাম যে ভারতে বন্ধু, কিন্তু বাংলাদেশে তো শত্রু না। রাশিয়া ইজ অলসো আ ফ্রেন্ড অফ বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের মধ্যেও এইরকম একটা যে আলোচনা আছে বা গণঅভ্যুত্থানের পক্ষে যারা প্রবাসীরা অনেকেই কাজ করেছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট, তারাও আসলে সেনাপ্রধানকে ভারতের এজেন্ট এরকম অনেক কিছু বলবার একটা চেষ্টা আছে, বা এই বলতে বিষয়গুলো। পারে, দেখেন শারমিন, এখন যে সোশ্যাল মিডিয়াতে না কোনটা ফেক কোনটা রিয়েল, মানে ইট ইজ আনবিলিভেবল। মানে আমি সোশ্যাল মিডিয়াতে সেদিন দেখছিলাম, এমনও পোস্ট আসতেছে যে প্রফেসর ইউনুস এবং আহ, ধরেন আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার, তারা একসাথে টক শোতে বসে আছেন। খালেদা জিয়া এবং প্রফেসর ইউনুস টক শোতে বসে আছেন, এরকমও ছবি আসতেছে। লাইক ইট ইজ টু, ইউ ক্যান স্পেকুলেট, ইউ ক্যান কিপ অন স্পেকুলেটিং। এগুলো আমার মনে হয় কি, ইট ফিডস ইনটু দ্য সিস্টেম বা মানুষের ইয়ে। বাট ডিপ্লোম্যাসি নিজে ধারাতেই চলে এবং স্টেট তার ইন্টারেস্টটা নিয়ে এগোবে, এবং সেই জায়গাটাতেই আমার মনে হয় আমাদের স্টিক করা উচিত। জি, মানে মানে একটা তো এই আছে যে যে আমি ফেক। আলোচনার মানে আলোচনা বা এই ডিসকোর্সের মধ্যে আনতেই চাচ্ছি না। মানে মানে আমাকে প্রায় ধরেন অনেকেই জিজ্ঞেস করে যে এটা হচ্ছে কি হচ্ছে। তা আমি এইটাই বলি, ডিপেন্ডস অন, মানে আপনি কার সাথে কথা বলছেন।
কারণ এমন তো, আচ্ছা এটা তো আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে এত মানে 17 কোটি মানুষের দেশ, সবাই তো একটা মতামত নিয়ে থাকবে না, হুম, বিভিন্ন ধরনের মতামত থাকবে। তো আপনি এবং তাদের বিভিন্ন ইডিওলজিক্যাল ইনক্লিনেশনস থাকবে, প্রেফারেন্সেস থাকবে, এবং আপনি কার সাথে কথা বলছেন সেটার উপরে নির্ভর করছে, তাই না জিনিসগুলো? আবার যেরকম আছে যে যত আপনি এরকম কনস্পিরেসি থিওরিজ দিতে পারেন তত বেশি ইট সেলস ওয়েল। মিডিয়ার তো নিজস্ব হুম, একটা পলিটিক্স আছে, তাই না? হুম। সেগুলো যেমন একটা ব্যাপার আছে, কনস্পিরেসি থিওরির ব্যাপার আছে, কিন্তু এই বিষয়গুলো তখন আরও বেশি করে সামনে আসে যখন আমাদের উপদেষ্টাদের মুখ থেকেও এরকমটা শোনা যায় যে সেনাপ্রধান চান নাই ডক্টর ইউনূসকে। আমি একটু জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকেও শুনতে চাই, মানে এই বিষয়গুলো তো আছে এবং আনুষ্ঠানিকভাবেও বিষয়গুলো আলোচনায় এসেছে, প্রভাবশালী ব্যক্তিদের মুখ থেকে বিষয়গুলো আলোচনায় এসেছে। এখন তখন মানে এখন যখন আবার তাকে ভারতের এজেন্ট বলে বাংলাদেশে এরকম মুভমেন্টও চলেছে, বায়তুল মোকাররমের সামনে মানে একটা মুভমেন্টও হয়ে গেছে এই নিয়ে, এই শিপ অনলাইন অ্যাক্টিভিস্টের আহ্বানে। আমাদের হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ এখন রাজনীতিতে, তিনি আমাদের আসিফ মাহমুদ উপদেষ্টা, তিনিও এই প্রসঙ্গটিতে বলেছেন। আম, সেনাপ্রধান কি একটু ভিন্ন রকম কোনো কূটনীতিতে তাকে আপনার মনে হয়? ভারতের পররাষ্ট্র সচিব আসছিলেন, তারপর তার সাথে একটা মানে স্কেজিউলের বাইরে বৈঠক হয়ে গেল। এখানে কি কোনো ভিন্ন কোনো রাজনীতি, মানে এক লাইনে না চলে ভিন্ন ভিন্ন কূটনীতি চলছে, এরকম কি কিছু আছে? আমার সেটা মনে হয় না, আমার সেটা মনে হয় না। তবে আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশে গত 5ই অগাস্টের ঘটনা প্রবাহ, ওই সময়তে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, আহ, সেই প্রেক্ষাপটে এবং এখনো বাস্তব অর্থে তো এই সরকারের পেছনে শক্তি সামর্থ্য দিয়ে সহযোগিতা করছে। আমরা সেনাবাহিনীকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এখনো পর্যন্ত মাঠে রাখেনি, তারা কাজ করছেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এটা আমার নিজের উপলব্ধি বা আমার দেখা থেকে বলছি, সেটা হচ্ছে সেনা বাহিনী একটা প্রতিষ্ঠান। তারা কিন্তু প্রতিষ্ঠান হিসাবেই তারা কাজ করে। এবং আমরা এটাও জানি যে 3রা অগাস্ট যখন সেনাবাহিনীর প্রধান তার সমস্ত অফিসারদের নিয়ে বসেছিল, তখন কিন্তু মিড লেভেল অফিসারদের রিয়াকশনের বেসিসে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে। তো তার অর্থটা হচ্ছে, একজন ব্যক্তিকে আমরা যেভাবেই দেখি, সেনাপ্রধান নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি যেহেতু প্রধান হিসেবে আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানটাকে আমরা অ্যাজ এ হোল দেখা দরকার। এবং আমার ধারণা, এখনকার বাংলাদেশে তরুণ প্রজন্মের যে উত্থান, সেই উত্থানের শক্তির ভিত্তিতেই তো বর্তমান সরকার। এবং আমার ধারণা সেই তারুণ্যই সেনাবাহিনীর ভেতরেও কাজ করেছে, যারা এই তরুণ প্রজন্মের চাহিদাটাকে সমভাবে ধারণ করে এবং সেটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য তারাও একসাথে কাজ করে বা চিন্তা করে। তো কাজেই আপনি যেমনটা বলছিলেন, এখানে একটা বিভাজন তৈরি করবার আমি দেখি বা চিন্তা একটা আছে, নাই যে তা না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যতটা বাইরে থেকে ভেতরে, আমার ধারণা কোঅর্ডিনেশন বা কোলাবোরেশনের স্পিরিটটা হয়তো আরেকটু বেশি। এবং সে কারণেই সেনা প্রধান ভিন্ন লাইনে আরেকটা কূটনীতি করছেন তেমন কোনো আমি ইঙ্গিত দেখছি না। কিন্তু যেহেতু তিনি সেনা প্রধান, নিজে গুরুত্বপূর্ণ, তিনি যখন কোনো দেশে যান, কোনো দেশে আমাদের সম্পর্কের ব্যাপারে কথা বলেন, নিশ্চিতভাবে সেটা আমাদের কূটনৈতিক প্রয়াসটাকে সমর্থন করে, শক্তিশালী করে। জি, জনাব হুমায়ুন কবির, মানে যেটি আমিনা মহসিনা বলছিলেন, সবাই আমরা মানে দেশের মধ্যে নানান রকম মত থাকবে, নানান রকম পথ থাকতে পারে, কিন্তু অনেক কিছুই আগে আসলে হয়তো মানে সরকারের মধ্য থেকে অনেক কিছুই প্রকাশ্যে থাকবে না, বা এক মতে আছে, একটা ধারায় আছে, এরকম একটা অন্ততপক্ষে দৃশ্যমান হতো, এরকমই একটা বিষয়। এখন অনেক রকম ধারায় আবার বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। একটু এটাও জানতে চাই যে একটা বিষয় আর একটা বিষয় আলোচিত হচ্ছে বাংলাদেশে, যে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেয়া। সম্প্রতি হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিয়েছেন যে ভারতের চিফের সাথে দেখা করে এসে বা বৈঠক করে এসে দেশের রাজনীতি সেটি চলবে না। নিচে কমেন্টস বক্সে দেখলাম অজিত দোভাল আর ডক্টর খলিলুর রহমানের বৈঠকের যে ছবি, সেখানে সেই বিষয়গুলো বলা হচ্ছে। মানে এটা কি কোনো নিরাপত্তা প্রধান হিসেবে ডক্টর খলিলুর রহমান যিনি বিদেশি নাগরিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, মানে এটা কি কোনো নিরাপত্তারই জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন? এবং হাসনাত আবদুল্লাহর পোস্টটার সাথে যদি একটু যোগ করে জিজ্ঞাসা করি, একটু আপনার বিশ্লেষণ। ডক্টর খলিল আমার পুরনো সহকর্মী বহুকালের।
তো আমি সেই ব্যাপারে কোনো বিশেষ মন্তব্য করতে চাচ্ছি না। তবে আপনি যেভাবে ব্যাখ্যাটা করলেন আমার মনে হয় সেই ব্যাখ্যাটা একটু অতিরঞ্জনই হবে, কারণ তিনি একজন পেশাদার কূটনীতিক হিসাবে বহুকাল ধরেই পেশায় আছেন। তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তিনি দায়িত্বটাকে একজন নিষ্ঠাবান দায়িত্বশীল মানুষ হিসাবেই সেটা নির্বাহ করবেন, এটাই আমি প্রত্যাশা করি। কাজেই বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে যখন তিনি থাকবেন এবং বাংলাদেশের স্বার্থকে তিনি সমুন্নত রাখবেন, এই প্রত্যাশা এবং এই বিশ্বাস আমার আছে। জি, জনাব হুমায়ুন কবির, ধন্যবাদ। ডক্টর আমিনা মহসিন, আপনার কাছ থেকেও শুনতে চাই, তবে এই ব্যাখ্যাগুলো আমার না, এই ব্যাখ্যাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের বিভিন্ন বিশ্লেষণে আসে। আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে এই ব্যাখ্যার মানে এই বিষয়ে একটু আপনাদের মতামত, যেটি আসলে মানুষ গ্রহণ করতে পারবে, আপনার অথরিটি, সেজন্য এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করা। ডক্টর মহসিন। দেখুন, এখানে ঠিক আমাকে অথরিটি বলে হবে না, কারণ আপনি যে যে প্রশ্নগুলো করছেন, দেখুন শারমিন, একটা মাথায় রাখতে হবে যে এই সরকার এবং বিগত সরকারগুলোর মধ্যে একটা তফাৎ আছে। আপনি যখন বলছিলেন যে আমরা অতীতে দেখেছি তারা একটা ইউনিফাইড পজিশন নিয়েছিল, সেইগুলো বিকজ দোজ ওয়ার পলিটিক্যাল গভর্নমেন্টস। এখনকার যে গভর্নমেন্টটা আছে, গভর্নমেন্ট সবসময় পলিটিক্যাল থাকে, বাট এটা কোনো পার্টির গভর্নমেন্ট না। এখানে বিভিন্ন মতামতের লোক আছে। আপনি কি শুনতে জি, পাচ্ছেন আমি শুনতে আমাকে? পাচ্ছি ডক্টর মহসিন, আমি শুনছি। আচ্ছা, এখানে এখানে বিভিন্ন মতামতের লোক আছে, এবং ইটস আ কংগ্লোমারেশন অফ ফোর্সেস, মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, নানা ব্যাকগ্রাউন্ড থেকে লোক এসেছে, এবং তারা মানে তাদের মধ্যে মানে বিভিন্ন মতামতগুলো আমরা দেখছি, সেগুলোর এক ধরনের বিভিন্ন ধরনের মন্তব্যগুলো আসছে, যেগুলা ধরেন আপনি যেমন বলছেন সেরকম একটা বিভ্রান্তিও সৃষ্টি করছে। হুম। কিন্তু দেখেন, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং ওনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি কথাটা বলছি, দ্যাট আমি ওনা মানে নিশ্চয় ওনার উপরে সেই আস্থাটা আছে বলেই, এবং মানে দেখেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের রোলটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, এবং সেখানে অনেক কিছুই আলোচিত হয়। আমাদের সামনে দেখেন, একদিকে ইফ ইউ লুক অ্যাট আমাদের মিয়ানমারের ব্যাপারটাও দেখেন, ওখানে আমরা রোহিঙ্গা ইস্যুটা হাই প্রায়োরিটি দিয়ে এটা নিয়ে এগোচ্ছি, উনি সেই ব্যাপারেও ওখানে আছেন। সেখানে বর্ডার কিন্তু অস্থিতিশীল, সেই বর্ডারের সাথে কিন্তু ভারতও যুক্ত আছে, সেই জায়গাটা আছে। তারপরে চীনের ব্যাপার আছে। অনেক সবকিছু তো ডিপ্লোম্যাসি, সবকিছু তো প্রকাশ্যে আসে না, অনেক কিছু তো থাকে হুম। যেগুলো আহ মানে খুব একটা ফোরফ্রন্টে বা রাজনীতির মাঝে যেরকম আমরা বক্তব্য দিতে পারি, ডিপ্লোম্যাসির মধ্যে তো সেই ধরনের আসে না। বাট আমি মনে করি যে ইট ইজ ডিজায়ারেবল যে এই ধরনের বক্তব্য, যেগুলো একটা পাবলিক মাইন্ডে একটা কনফিউশন সৃষ্টি করে, বা সেগুলো না করা, এবং যদি সেরকম একটা মানে যেটা একটা ব্রিচ অফ মানে মানে একটা আস্থার সংকট তৈরি করতে পারে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় সবারই একটু সংযত হওয়া দরকার। আমি এর বেশি কোনো মন্তব্য করব না। জি, ধন্যবাদ ডক্টর আমিনা মহসিন। এই প্রসঙ্গে একটু আসি যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশ সফর করলেন, সেখানে আপনি একটু মিয়ানমারের প্রসঙ্গটা, মিয়ানমার বর্ডারের প্রসঙ্গটা আমি সাথে সাথে একটু মনে হলো যে এই প্রশ্নটা একটু জিজ্ঞাসা করি, যে মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনিও তাদের সাথে বাংলাদেশ সফর করছেন, মানে এটার কি কোনো বিশেষ মাহাত্ম আছে যুক্তরাষ্ট্র প্রতিনিধির সাথে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সফর, ডক্টর মহসিন? না, অবশ্যই এটা তো আছে, কারণ আমরা দেখেন এখন মিয়ানমারের সাথে আমরা আমরা মানে মিয়ানমার 2 লক্ষের অধিক ওদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে, বলেছে যে আরো অনেকে পাইপলাইনে আছে, যেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমার মনে হয় মিয়ানমারও চাপে তো আগেও ছিল, এখন যেহেতু আরাকান আর্মি ব্যাপারটা এসেছে, সেটাও একটা ইস্যু এসেছে সামনে, যে মিয়ানমারের নিজের ভেতরে যে বিভাজনগুলো এত মাত্রায় বেড়ে গেছে, সবকিছু মিলিয়ে। তো লেটস সি, মানে মানে এখানে দিয়ে তার মানে
এই ইস্যুটা কত তাড়াতাড়ি একটা সমাধানের দিকে যেতে পারে সেইটারই এটা একটা আমার মনে হয় ইঙ্গিত যে মার্কিন যুক্তরাষ্ট্র এই জি। জিনিসটা করেছে আমি আর কি কেমন তাদের। ইঙ্গিত পান জনাব হুমায়ুন কবির আপনার কাছেও জানতে চাই। আপনার কাছে আগের একটা অনুষ্ঠানে আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে পরের রোজার ঈদে রোহিঙ্গারা ফিরে যাবে এরকম কোনো ক্যারিশমেটিক কিছু কি আসলে হয়ে যাবার কোনো বিষয় আছে কিনা, সেই জায়গাটাও আপনি একটু সেই সময় ব্যাখ্যা করছিলেন। সেটার সাথেই মিলিয়ে আসলে প্রশ্নটি করতে চাই, মিয়ানমারের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে সফর করছেন, মার্কিন প্রতিনিধিদের সাথে এটার কোনো বিশেষ মাহাত্ম্য আপনি দেখেন কিনা? এটা আমি যতটা জানতে পেরেছি সেটা হলো যে মার্কিন বর্তমান প্রশাসন মিয়ানমারকে কেন্দ্র করে বা তাদের এই পুরো অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চল যেটাকে বলে, এখানে তারা পলিসিকে রিভিউ করছে এবং সেই রিভিউর কনটেক্সট থেকে দ্য কনফ্লিক্ট জোন ইজ মিয়ানমার, এবং সেই মিয়ানমারে তারা তাদের পলিসি ডেভেলপ করার জন্য অল স্টেক হোল্ডার যারা আছে, সেটা তারা থাইল্যান্ডে কথা বলেছে, ইন্ডিয়াতে কথা বলেছে, বাংলাদেশে কথা বলেছে, তারা বুঝবার চেষ্টা করছে যে এই স্টেক হোল্ডাররা যারা আমরা আছি তারা কিভাবে দেখছে। সেখানে রোহিঙ্গা ইস্যু আছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, সামরিক সংঘাত যেগুলো চলছে সেটা আছে। তো সেই দিক থেকে সেই কারণেই মিয়ানমারে মার্কিন সিডিএ যিনি বা অ্যাম্বাসেডর যিনি আছেন তিনি ঢাকায় এসছেন, কারণ তিনিও বাংলাদেশের চিন্তাটা কি সেটার সাথে সরাসরি জানতে চান। হুম। কারণ এখানে রোহিঙ্গা ইস্যু আছে, বর্ডার সিকিউরিটি আছে, এবং মিয়ানমারের ভেতরে যেটা হচ্ছে এই ঘটনা প্রবাহ যদি স্থিতিশীল না হয় তাহলে তো এই অঞ্চলের নিরাপত্তার আশঙ্কাটাও আছে। তো সেই জিনিসগুলো নিয়ে ডিফারেন্ট বাংলাদেশি স্টেক হোল্ডার, সেটা সরকার, নাগরিক সমাজ, বা যারা গবেষণা প্রতিষ্ঠান আছেন, তাদের কাছ থেকে তারা বিষয়টা জানার চেষ্টা করেছে, যার ভিত্তিতে তারা হয়তো এখন তাদের মার্কিন নীতিটাকে আপডেট করবে। এটুকু অন্তত আমার জানা অবধি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনি আগের যে কথাটা বললেন, মিয়ানমার তো আমাদের জন্য সমস্যা বলার অপেক্ষা তো রাখে না, এবং যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে এখন অবস্থার পরিবর্তন হয়েছে, আমি সেটা আগেও বলেছি এখনো বলছি, আমরা মিয়ানমার একটা রাষ্ট্র হিসাবে আমাদের প্রতিবেশী হিসাবে থাকুক, নিরাপদ থাকুক এবং শান্তিপূর্ণ থাকুক বা স্থিতিশীল থাকুক, এটা আমরা চাই। এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমরা এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যেইটুকু কূটনৈতিক সৃজনশীলতার প্রয়োজন সেটা আমরা প্রয়োজনে দেখাতে হবে, কারণ এই সমস্যাটার সমাধান চাচ্ছি। এবং এই সমস্যাটা শুধু রোহিঙ্গা সমস্যা, এটা প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা মহোদয় আসিয়ানের সাথে আমাদের ডায়ালগ পার্টনারশিপের কথা বলছেন, আর একটু সামনে গিয়ে আসিয়ানের সদস্যপদের কথা বলছেন। এই জায়গায় এই সমস্যাটার সমাধান না হলে আমাদের এই ফ্রন্টটাই তো আমরা ওপেন করতে পারছি না। কাজে সেখানে আমাদের একটা ভূকৌশলগত গুরুত্ব কিন্তু আছে, সেটাও আমাদের মাথায় রাখতে। জি। জনাব জনাব হুমায়ুন কবির, এই যে যখন জাতিসংঘ মহাসচিব আসলেন তখন বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেবার একটা আহ্বান ছিল, এবং তখন আমরা জেনেছি বাংলাদেশ এই নিয়ে ধীরে চলনীতিতে আছে, চিন্তাভাবনার জায়গায় আছে। কোনো চিন্তাভাবনায় অগ্রগতি আছে বলে জানেন? আমার জানা নাই, এখনো আমার জানা নাই। করিডোর মানে কথাটা আমি একটু ব্যাখ্যা করি, যদি এটা হচ্ছে যে উদ্দেশ্যটা ছিল এইরকম, যেটুকু আমি বুঝতে পেরেছিলাম, যে মিয়ানমারের অভ্যন্তরে যে রোহিঙ্গারা আছে তারা কিন্তু যুদ্ধক্লিষ্ট এবং দুর্ভিক্ষ ক্লিষ্ট এই মুহূর্তে। তো কাজেই আশঙ্কা হচ্ছে যে তারা যদি এইরকম অবস্থায় থাকে তাহলে তারা বাংলাদেশে ফিরে আসতে পারে। তারা যাতে বাংলাদেশে না আসে সেই জন্য তারা যেখানে আছে ওখানে রেখেই তাদের মানবিক সাহায্য কিছু দিয়ে পৌঁছানো যায় কিনা সেটাই ছিল বিষয়। এবং সেই ক্ষেত্রে জাতিসংঘই এই কাজটা করবে, বাংলাদেশ তাদের করবার জন্য সুযোগটা দেবে, এই ছিল বিবেচনা। এখনো পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা জানি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ধরনের কাজ করে যদি আরাকান আর্মির সাথে আমাদের আস্থার জায়গাটাকে একটু শক্তিশালী করা যায়, এবং সেই পথ ধরে যদি রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের জায়গাটাও তৈরি হয়, তাহলে সেটা হয়তো ইতিবাচকভাবে বিবেচনা করা যেতে পারে বলে আমার ব্যক্তিগত।
জি, ডক্টর আমিনা মহসিনের কাছেও এই প্রসঙ্গটিতে একদম ছোট্ট করে, এই করিডোর প্রসঙ্গে যেহেতু আসলে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, আপনার কাছ থেকে খুব ছোট্ট করে এটি একটু শুনতে চাই, কারণ আমি আর একটা শেষ প্রসঙ্গ আলোচনা করে আজকের বিষয়ে আলোচনা শেষ করতে চাইবো। অতএব এই প্রসঙ্গ, করিডোর প্রসঙ্গে আপনার একটা ছোট্ট মন্তব্য যদি জানি। না, দেখুন, করিডোরের কথা আমরা শুনেছিলাম, কিন্তু এটা নিয়ে যে কোনো অগ্রগতি হয়েছে কিনা সে ব্যাপারে আমাদের কিছু জানা নেই। হুম, বাট এই এই সেফ করিডোরের কনসেপ্টটা ইউজ করা হয় রেফিউজি ডিসকোর্সে, বা মানে একটা ধরেন সাময়িক ব্যবস্থা হিসাবে। যখন আপনি প্রত্যাবর্তনটা স্টার্ট করেন তখন হয়তো বাট এটা নিয়ে কোনো প্রোগ্রেস হয়েছে কিনা আদৌ সে ব্যাপারে আমরা পত্র পত্রিকায় কোনো কিছু দেখি দেখিনি। নাই। জি, জি, ডক্টর আমিনা মহসিন, এই যে যখন জাতিসংঘ মহাসচিব আসলেন তখন আমরা দেখলাম আমাদের রাজনৈতিক দলগুলো কথা বললেন, দেখা করলেন জাতিসংঘ মহাসচিবের সাথে, আর মার্কিন প্রতিনিধিদের সাথে তো কথা বললেনই। এবং সবখানেই মানে এই বিষয়গুলো, যার যা চাওয়া বা দাবি দেওয়ার যে জায়গাগুলো, সেই বিষয়গুলো উপস্থাপন করা, কে কখন নির্বাচন চায়, কে সংস্কার চায়, কে বিচার চায়, বিষয়গুলো তাদেরকে জানানো বা তাদের কাছে বলা। এই বিষয়টা ওই যে আপনি বলছিলেন যে ভারত এরকম করে বলে, আমরা তো কখনো এভাবে বলি না যে ভারত গেল বাংলাদেশের বন্ধু চীনের সাথে দেখা করতে, বা অন্য দেশগুলো কি এরকমটা করে যেরকমটা আমরা করছি, যে প্রতিনিধিরা আসলে তাদের কাছে আমরা কবে নির্বাচন চাই, আমরা কবে সংস্কার চাই, কী কী সংস্কার চাই, এই বিষয়গুলো বলা? দেখুন, আপনি গতকাল লক্ষ্য করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা স্টেটমেন্ট ছিল যে আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, সেটা মানে মোদি, ট্রাম্প, হুম, আরেকজনেরও উনি নাম বলেছেন, যে তারা এসে শি এটা জিনপিং। করে তারপর হ্যাঁ, শি জিনপিং, ওনারা এসে করে দেবে না, যা বাংলাদেশের মানুষকেই করতে হবে। তো আমি খুবই, এটাতে আমার মনে হয়েছে যে দিস ইজ আ, মানে এই উপলব্ধিটা, এবং বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা অ্যাটলিস্ট আমার কাছে খুব বিব্রতকর লাগতো যখন আমি দেখতাম এটা সব সরকারের আমলে, বিগত হুম, সরকারগুলোর আমলে, যে আমাদের নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মানে বিদেশিদের কাছে কথা বলেছে। সব পার্টিরাই করেছে, আমি কোনো একটা দলের কথা বলবো না। এই লবিং, এই প্রেশারাইজিং, তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসা দরকার। এবং এই ক্ষেত্রটা আমরা কিন্তু নিজেরাই তৈরি করে দিই। তো আমাদের এই যে উনি বক্তব্যটা দিলেন যে আমাদের ঘর সামলানোর দায়িত্বটা আমাদের, তো এই এই আমি আশা করব যে ভবিষ্যতে আমরা এটাই মাথায় রাখবো। এখন ওনারা এসেছেন, ওনারা বলছেন, আমি এটা আগেও মানে ধরেন প্রায় বলে থাকি যে এই অঞ্চলে একটা স্থিতিশীল অবস্থাটা তাদের কাম্য। কারণ এখানে ওদের ইনভেস্টমেন্টস এর ব্যাপার আছে, ইন্ডো প্যাসিফিক রিজন আছে, চায়নার ব্যাপারটা আছে। চায়না ধরেন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে তাদের মাথা ব্যথা থাকে না, তারা ট্রানজেকশনাল মানে অর্থনীতি নিয়েই তাদের মাথা ব্যথাটা বেশি থাকে, যে তাদের ইনভেস্টমেন্ট, হুম, তারা এখানে আসছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, সেভাবেই তারা ইয়ে করে। তো সেই জায়গাগুলো থেকে হয়তো একটা জায়গায় যদি অস্থিতিশীল মানে অবস্থা বিরাজ করে, তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা সেটা কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। জি, So, সেই জায়গাটা থেকেই ওরাও জানতে চায়। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও মনে করি যে এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর নিজস্ব একটা ম্যাচুরিটির ব্যাপারটা আছে। অনেক ধন্যবাদ ডক্টর আমিনা মহসিন। জনাব হুমায়ুন কবির, আপনার কাছেও এই প্রসঙ্গ, সাথে সাথে এটিও যে মার্কিন, আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগেই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশে দ্রুত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। সেই জায়গা থেকে এখন অবশ্য এটা খুব যে শুনছি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এরকমটা মনে হয় না। আপনি একটু স্পষ্ট করবেন জায়গাটা, এবং তারা কি আসলে দ্রুত নির্বাচন চাইবার যে জায়গাটা, দেখতে চাইবার যে জায়গাটা, সেখান থেকে কি একটু সরছে তাদের অবস্থানের জায়গাটা? আমার সেটা মনে হয় না। আমার সেটা মনে হয় না, কারণ সকলেই তাদের কাজ করার জন্য সুবিধা হয়, কারণ অন্তর্বর্তী মানেই তো হচ্ছে অল্প সময়ের জন্য। Interrogation. তাদের নীতিগত বা তাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বাংলাদেশের সাথে সম্পর্ক, যেটা প্রফেসর আমিনুল হোসেন বললেন যে আপনি বিনিয়োগ করবেন এখানে, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, সেটা করার জন্য মিনিমাম প্রেডিক্টেবিলিটি তো দরকার। সেটা করা যায় না যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসে। এবং এটা
তারা মনে করেন, আমরাও মনে করি যে বাংলাদেশে তো একটা নির্বাচিত সরকারই আসবে, সেটা কি ফর্মে আসবে, সংস্কার নিয়ে কথাবার্তা বলছিলেন, কি বা সেই নির্বাচনটাই লক্ষ্য হবে, নাকি সুশাসন, দায়বদ্ধ একটা সরকার, মানুষের মানুষ যে সরকারকে ওন করার মতো হয় সেরকম একটা সরকার আমরা পাবো, তো সেগুলো কিন্তু বিবেচনায় থাকবে বলে আমার ধারণা। তো কাজেই এখানে নির্বাচনটাকে তারা একটা স্টেপিং স্টোন হিসাবে দেখেন টুয়ার্ডস এ বেটার অ্যান্ড অ্যাকাউন্টেবল গভর্নেন্স ফর বাংলাদেশ ইন দ্য ফিউচার, ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কমন। জি, অনেক ধন্যবাদ জনাব এম হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ ডক্টর আমিনা মহসিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো শেষ করছি। আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিটুপির বিদায় নিচ্ছি। ভালো থাকুন।